আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় যে অধ্যায়টি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পুরো অধ্যায়টি আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ যে উত্তরগুলো রয়েছে সেগুলো যাতে তোমরা খুব সহজে সম্পাদন করতে পারো। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো শুরুতে যেটি বলেছে যে 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু প্রথম যে এমসিকিউ সেটি হচ্ছে কত সালে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়? 1947 সালে। এই যে ভারত পাকিস্তান নামে দুটি দেশের বা দুটি রাষ্ট্রের জন্ম হয়, এটা কিসের ভিত্তিতে? শুধুমাত্র ধর্মীয় মিলের ভিত্তিতে বা ধর্মীয় মিলের কারণে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ তোমাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী সময় তোমাদের এখানে যেটি বলা হয়েছে এটুকুর মধ্যে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানকার যদি সামারি করি সেটা হচ্ছে যে তোমাদের সপ্তম শ্রেণীতে 70-এর যে নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত বলা হয়েছে। এই অধ্যায়ে 70-এর নির্বাচন পরবর্তী সময় এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে। এটুকুই ছিল। তাহলে এখানে আমরা দুটো এমসিকিউ পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের এখানে দেখো পাঠ 1 যেটি বলছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। তো এখানেও প্রথমে যে লাইনটি বলছে যে 1970 সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1970 সালে। কিন্তু সে সময় কি করে যে সামরিক শাসন ইয়াহিয়া খান ইনি ক্ষমতা হস্তান্তর করেন না। ক্ষমতা হস্তান্তর না করার কারণে মার্চের শুরু থেকে আওয়ামী লীগ কি করে? অসহযোগ আন্দোলনের গড়ে তোলে বা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ রয়েছে। সেই এমসিকিউটা হচ্ছে যে 1971 সালে বা 70-এর নির্বাচনের সময় পাকিস্তানের সামরিক শাসক কে ছিলেন বা সে সময় পাকিস্তানের যিনি সামরিক শাসক বা প্রেসিডেন্ট কে ছিলেন তিনি হচ্ছেন ইয়াহিয়া খান। তো এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষাতেও আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের 20 নম্বর পৃষ্ঠা দেখো। এখানেও প্রথম লাইনে একটা এমসিকিউ রয়েছে যে তৎকালীন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, তাহলে পিপলস পার্টি পাকিস্তান পি, পিপলসের পি আর পার্টির পি, পিপিপি, এই পার্টিটা কিন্তু এখনও পাকিস্তানে আছে। তোমরা যারা একটু টেলিভিশন দেখো তারা কিন্তু এই দলটার নাম শুনে থাকবে। তাহলে তৎকালীন পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন? জুলফিকার আলী ভুট্টো। তিনি ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র শুরু করেন। তিনি ঢাকায় জাতীয় অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। আচ্ছা, এর মানে হচ্ছে সে সময় ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন, তার মানে বর্তমান যে সংসদ আছে সেই সংসদটাকেই তখন বলা হতো জাতীয় পরিষদ। তো সেই অধিবেশন বর্জন করেন আর কি। বর্জন করার কারণে আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতা দখল করতে পারে না বা আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে না। তো এর ফলে কি হয় যে পূর্ব পাকিস্তানের জনগণ এর তীব্র প্রতিক্রিয়া জানায়। নানা বয়সের বা নানা পেশার যে লোকজন ছিল তারাও হচ্ছে এই যে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করে। তো এখানে দেখো ডেটটা কিন্তু স্পেসিফিক করে বলে দিয়েছে যে 1 মার্চ। তাহলে 1 মার্চ কি করে? জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে। এর ফলে কি হয়? ওই দিন বলতে কোন দিন? এই 1 মার্চ। এই 1 মার্চ সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। যার ফলে কি হয়? অসহযোগ আন্দোলনের সৃষ্টি হয়। তাহলে তোমাদের এখানকার যেটা সংক্ষিপ্ত যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু করা হয়? অসহযোগ আন্দোলন শুরু করা হয় 1971 সালের, ঠিক আছে? এটা কিন্তু 1971 সাল। 1971 সালের 1 মার্চ থেকে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পরবর্তীতে তোমাদের যেটি নিচের পৃষ্ঠা নিচের দিকে যে আওয়ামী লীগ 2রা মার্চ 1971 সালে ঢাকা শহরে এবং 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। তাহলে এটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ থাকে যে 1971 সালে 2রা মার্চ কোথায় হরতালের ডাক দেওয়া হয়? সেটা হচ্ছে ঢাকা শহরে। আর 3রা মার্চ কোথায় হরতালের ডাক দেওয়া হয়? সেটা হচ্ছে সারা দেশে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য। 2রা মার্চ সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটিকে বলা হয় ডাকসু, কেন্দ্রীয় ছাত্র সংসদ। তাহলে সেখানকার নেতা কে ছিলেন? আ.স.ম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন করা হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে তাহলে কয় তারিখে হচ্ছে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ। 2রা মার্চ 1971। কে উত্তোলন করেন? আ.স.ম আব্দুর রব।
ঠিক আছে, এটাও কিন্তু চাকরি পরীক্ষাতেও আসে, শুধুমাত্র যে তোমাদের পরীক্ষায় আসবে বিষয়টা এরকম না, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরি পরীক্ষাতে এগুলো আসে। তো ৩রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা ২৫শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। আর এই যে দেখো এখানে একটা এমসিকিউ আছে যে ৩রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। আর এদিন মানে হচ্ছে কোন দিন? এই ৩রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ তিনি স্বাধীনতার ইস্তিহার পাঠ করেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যে কে স্বাধীনতার ইস্তিহার পাঠ করেন? শাহজাহান সিরাজ। স্বাধীনতার ইস্তিহার কত তারিখে পাঠ করা হয়? ৩রা মার্চ। আর ৩রা মার্চ যে ছাত্র সংগ্রাম পরিষদ সেটি কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? ৩রা মার্চ। তাহলে ৩রা মার্চে 3টা জিনিস হয়েছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের 21 নম্বর পৃষ্ঠায় দেখো যেটি বলছে যে এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান ৬ মার্চ এক বেতার ভাষণে ২৫শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এই পরিস্থিতিতে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভার আয়োজন করা হয়। তাহলে সেই সময়ের যে রেসকোর্স ময়দান, বর্তমানে তার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পাঠ 2-এ ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার প্রস্তুতি। এটা থেকে খুব বেশি একটা এমসিকিউ আসার সম্ভাবনা নেই। এটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার প্রস্তুতি সম্পর্কে লেখো বা ৭ই মার্চের ভাষণ সম্পর্কে লেখো। এটা কিন্তু তোমাদের গ এবং ঘ নম্বরে আসার সম্ভাবনা আছে, এখান থেকে এমসিকিউ তেমন নেই। শিক্ষার্থী বন্ধুরা 22 নম্বর পৃষ্ঠারও এই যে এই পর্যন্ত আর কি, এইখান পর্যন্ত পুরোটাই ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে দেখো তোমাদের যেটি বলা হয়েছে যে 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের ব্যাপারে তিনি 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। তো এই 4টি পূর্ব শর্ত কি, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে খ নম্বরের জন্য। প্রথমটা হচ্ছে সামরিক শাসন বা সামরিক আইন প্রত্যাহার, 2 নম্বর হচ্ছে নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, 3 নম্বর হচ্ছে সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, আর 4 নম্বর হচ্ছে সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। অর্থাৎ এখানে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো যে এই 3টাই 1, 3 এবং 4 এই 3টাই হচ্ছে সেনাবাহিনী সংক্রান্ত, আর 2 নম্বরটা হচ্ছে নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। তো বঙ্গবন্ধু তিনি কি করেন যে এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। আর ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা এই গণতান্ত্রিক এই দাবিগুলো কখনো মেনে নেয়নি, ফলে বাঙালি আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। এখানে তোমাদের আরেকটা এমসিকিউ রয়েছে যে সংকট উপলব্ধি করে ইয়াহিয়া খান কি করেন? 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। তাহলে তিনি 15 তারিখে হচ্ছে 15ই মার্চ ঢাকায় আসলেন কে? ইয়াহিয়া। আর 16ই মার্চ থেকে হচ্ছে আলোচনা শুরু হয়। আর 22শে মার্চ কি করে? সেই যে জুলফিকার আলী ভুট্টো পিপলস পার্টির নেতা, তিনি আলোচনায় অংশ নেন। তাহলে 15ই মার্চ হচ্ছে ইয়াহিয়া খান ঢাকা সফরে আসলেন, 16ই মার্চ থেকে হচ্ছে আলোচনা শুরু হলো, আর 22শে মার্চ কি হয়? জুলফিকার আলী ভুট্টো সেই আলোচনায় অংশ নেন। তা আলোচনা ব্যর্থ হলে বাঙালির নির্ধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। আর ওই দিন মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের দেখো এখানে কিছু কাজ রয়েছে। কাজগুলো উপরের অংশগুলো তোমরা যদি ভালোভাবে শুনে থাকো বা দেখে থাকো তাহলে এই কাজ 1, 2, 3 সেগুলো অ্যান্সার করা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। এরপর শিক্ষার্থী বন্ধুরা 23 নম্বর পৃষ্ঠায় দেখো যেটি পাঠ 3, 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তান সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল কি? অপারেশন সার্চলাইট। তাহলে অপারেশন সার্চলাইট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে বাঙালি নিধনের একটা অভিযান। কবে থেকে? সেটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে এটি সংগঠিত হয়েছিল। তো 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকেই। 3রা মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই MV সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এই জাহাজটার নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? MV সোয়াত জাহাজ কত তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছে? 3রা মার্চ। এই যে পুরো লাইনটাই এমসিকিউ। হ্যাঁ, MV সোয়াত কোথায় নোঙর করে? চট্টগ্রাম বন্দরে। কয় তারিখে? 3রা মার্চ। MV সোয়াতে কি ছিল? অস্ত্র রসদ ছিল। হ্যাঁ,
যুদ্ধের আর কি, বা বাঙালি নিধনের জন্য যে অস্ত্র সরঞ্জাম দরকার সেগুলো ছিল। এরপর যদি আরেকটু নিচে আসো পরের প্যারা, অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ঢাকা শহরের দায়িত্ব কাকে দেওয়া হয়? রাও ফরমান আলীকে, হ্যাঁ, মেজর জেনারেল রাও ফরমান আলীকে। আর ঢাকার বাহিরে অপারেশনের প্রধান দায়িত্ব পান হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। ঠিক আছে, তাহলে ঢাকা শহরের মধ্যে হচ্ছে রাও ফরমান আলী, আর ঢাকা শহরের বাইরে খাদিম হোসেন রাজা। তো এইখানে কিছু গল্প আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ এর জন্য না, কিন্তু রচনামূলক প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ এবং ঘ নাম্বার প্রশ্ন উত্তরের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটু পড়ে নিও শিক্ষার্থী বন্ধুরা। এরপর পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাত 11:30টায় কি করে? ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে পাকিস্তানি যে সেনাবাহিনী বা পাকিস্তানি শাসকদের আক্রমণের প্রথম শিকার কারা হয়? আক্রমণের প্রথম শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। এবং একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হলের বর্তমান নাম হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ও জগন্নাথ হল, এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হলের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী হল। এই হলগুলোতে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ঢাকা হল সহ ঢাকা হলের বর্তমান নাম হচ্ছে শহীদুল্লাহ হল। তো এইখানে রোকেয়া হলেও তারা হচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই রাতে, অর্থাৎ 25শে মার্চ যে রাতে বা 26শে মার্চ রাতে, যেটাই বলি না কেন, 25শে মার্চ দিবাগত রাতে, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 জন শিক্ষক সহ 300 জন ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন। তাহলে 10 জন শিক্ষক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হন ওই রাতেই। তো এইখানে আরেকটা এমসিকিউ রয়েছে, যে শুধু 25শে মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা পরীক্ষাতে আসে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা এমসিকিউ রয়েছে, যে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ রাত 1:30টায়, তাহলে 25শে মার্চ রাত 1:30 মানে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির 32 নম্বর বাসার থেকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে। তো এইটা যদিও বর্তমান সময়ে প্রেক্ষাপটে আসা, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা একটু কম, তবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কয়টার দিকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়? রাত 1:30টার দিকে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে পাঠ 4-এ স্বাধীনতার ঘোষণা। তো স্বাধীনতার ঘোষণা এটি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এইখানে যেটি বলা হচ্ছে যে 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী যে অপারেশন সার্চলাইট করে, সেই সার্চলাইটের পরে রাজনৈতিক সংকট এবং নেতৃত্ব শূন্য হয়ে যায়। সেই সময় কি করেন, যে তৎকালীন মেজর জিয়াউর রহমান মৃত্যুর ঝুঁকি নিয়ে 26শে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে এই বই অনুযায়ী বা বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী এখানে যেটি বলা হচ্ছে, যে বর্তমানে স্বাধীনতার ঘোষণা কি করেন মেজর জিয়াউর রহমান, কত তারিখে? 26শে মার্চ তারিখে। এরপর 27শে মার্চ তারিখেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আর তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা উদ্দীপনার সৃষ্টি করে। সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ঠিক আছে, তো যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলে এটা ক্রমান্বয়ে একটা জনযুদ্ধের রূপ নেয়, এবং সেখানে কি করে বাংলাদেশের সকল পেশাজীবীর মানুষ, সকল স্তরের মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের 25 নম্বর পৃষ্ঠায় পাঠ 5 যেটি রয়েছে, যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন, এইখানে কিন্তু তোমাদের অনেকগুলো এমসিকিউ রয়েছে। শুরুতে যেটি রয়েছে, যে এই যে মুক্তিযুদ্ধের সময় সরকার গঠিত হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, তারা বিভিন্ন রকম নাম ছিল। হ্যাঁ, নামগুলোকে কখনো বলা হচ্ছে যে সেটা হচ্ছে অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো বলা হয়েছে সেটা যে প্রবাসী বাংলাদেশ সরকার। এগুলো কিন্তু একই, তবে এটি মুজিবনগর সরকার নামেই বেশি পরিচিত। তাহলে এখানে আমরা 3টার নাম দেখতে পাচ্ছি, তাই না? যে অস্থায়ী বাংলাদেশ সরকার,
আবার হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকার, কখনো বা এটি মুজিবনগর সরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা মানে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে এটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। এই মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার কখন গঠিত হয়? 10ই এপ্রিল 1971। আর এই সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। তার মানে যেই দিন হচ্ছে এই সরকার গঠিত হয় তারও প্রায় 7 দিন পরে এই সরকার কি করে? শপথ গ্রহণ করে। আর এই শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মুজিবনগর যে সরকার, সেই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তাদেরকে কে শপথ বাক্য পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটুকুর মধ্যে মুজিবনগর সরকারের গঠন নিয়ে বলা হয়েছে যে সেই সরকারের যিনি রাষ্ট্রপতি তিনি ছিলেন হচ্ছে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি। আর পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, যিনি হচ্ছে রাষ্ট্রপতি থাকেন তিনি পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক থাকেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছে উপরাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম। আর বঙ্গবন্ধুর যেহেতু সেই সময় পাকিস্তানে যারা সৈন্য ছিল তাদের জেলে থাকার কারণে বা পাকিস্তানিদের হাতে বন্দী থাকার কারণে এই সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে তিনি কাজ করেছেন। এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, তার অর্থাৎ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। অর্থাৎ আমরা যদি আরেকটু ভালোভাবে বলি যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। অন্য 3জন মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন হচ্ছে খন্দকার মোস্তাক। এই পুরোটুকুই আসলে খুব গুরুত্বপূর্ণ, পুরোটাই তোমরা হচ্ছে খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু মানে আমি আবারও বলছি, এইখান থেকে একটা এমসিকিউ বলো, প্রশ্ন বলো, যাই বলো, এখান থেকে অবশ্যই থাকবে। এরপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রম। তো এখানে যেটি বলেছে যে মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বেসামরিক কার্যক্রম আর একটি হচ্ছে সামরিক কার্যক্রম। তো বেসামরিক কার্যক্রমের মধ্যে ছিল হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলো ছিল বেসামরিক কার্যক্রম। আর সামরিক কার্যক্রমের মূল কাজ ছিল যুদ্ধ পরিচালনা করা। তো সে সময় কি করা হয়? বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয় করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদে কারা কারা ছিলেন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় এই সময় তোমাদের এটা কম আসবে, ঠিক আছে, আসার সম্ভাবনা একটু কম। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে পরে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের দেখো পার্ট 6 যেটি বলেছে মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম বা মুক্তিযুদ্ধে হচ্ছে 11টা সেক্টর ছিল। তো 11টা সেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ যে পরিচালনা করবে তার প্রধান সেনাপতি ছিলেন কর্নেল AGM ওসমানী। তাহলে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন MAG ওসমানী, ঠিক আছে, এই নামটা তোমরা ভালোভাবে মনে রাখবা, কর্নেল MAG ওসমানী। এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। এগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ বলো আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বলো, রচনামূলক প্রশ্নের জন্য এগুলো লাগতে পারে। তবে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো যে এগুলো তোমাদের যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস, সেগুলো ভবিষ্যতে কাজে লাগবে। তো এখানে দেখো যে 11টা সেক্টরে ভাগ করা হয়, সেই 11টা সেক্টরে হচ্ছে কমান্ডারও ছিলেন, কমান্ডার নিযুক্ত করা হয়। এই কমান্ডারদের মাধ্যমেই বা এই কমান্ডারদের নেতৃত্বেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে চূড়ান্ত বিজয় লাভ করে। এখানে যে 1 নম্বর সেক্টর, তারপরে হচ্ছে 2 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 4 নম্বর, 5 নম্বর সেক্টর, তারপর 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, ফাইনালি হচ্ছে 10 এবং 11। এই সেক্টরগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ
তবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যে এই যে 2 নম্বর সেক্টর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর সেক্টরে ঢাকা আছে, হ্যাঁ, ঢাকা জেলা ছিল 2 নম্বর সেক্টরে, এটা খুব ইম্পর্ট্যান্ট। 1 নম্বর সেক্টরে হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তোমরা যদি ম্যাপের দিকে তাকাও তাহলে জিনিসটা খেয়াল করতে পারবে যে এটা আসলে ছিল এইভাবে, এদিক দিয়ে গিয়ে, ঠিক আছে, তারপরে আবার এই সাইড দিয়ে আসছে, এখানে এসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটা শেষ হয়েছে এখানে, ঠিক আছে। এটা ছিল এরকম। তো এটা তোমরা হচ্ছে মনে রাখতে পারো এইভাবে, যে এটা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, তারপরে ধীরে ধীরে এদিক দিয়ে ঘুরে, তারপরে আবার হচ্ছে 6 নম্বরের ছিল হচ্ছে রংপুর অঞ্চলটা 6 নম্বরে ছিল, আর এখান দিয়ে শেষ হয় 10 নম্বর হচ্ছে নৌ এলাকা। এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে 2 নম্বরে ঢাকা ছিল 2 নম্বরে। এরপর যেটা বলতেছিলাম যে 10 নম্বর সেক্টরটা, 10 নম্বর সেক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নৌ, হ্যাঁ, নৌপথ, যেটা নদীপথ, এইটা ছিল হচ্ছে নৌ কমান্ডোদের অধীনে। এটা পরীক্ষাতে বেশ আসে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে ব্রিগেড ফোর্স। ব্রিগেড ফোর্স কি? যে এই যে 11টি সেক্টর ছিল, 11টি সেক্টর, তার অধীনে অনেক সাব সেক্টর ছিল, তাছাড়া 3টা ব্রিগেড ফোর্স ছিল। সেই 3টা ব্রিগেড ফোর্সের ছিল হচ্ছে জেড ফোর্স, তারপর ছিল এস ফোর্স এবং হচ্ছে কে ফোর্স। এই যে 3টা ফোর্স ছিল, এই 3টা ফোর্সের ছিলেন অধিনায়ক, বা 3টা ফোর্সের কমান্ডার ছিলেন হচ্ছে সেই সময়ের যারা বাংলাদেশে মেজর ছিলেন তারা আর কি, যে মেজর জিয়াউর রহমান। আর এস ফোর্সের ছিলেন হচ্ছে শফিউল্লাহ, আর কে ফোর্সের ছিলেন হচ্ছে খালেদ মোশাররফ। মূলত তাদের এই যে নাম আছে, জিয়াউরের হচ্ছে জেড, তারপর শফিউল্লাহর এস, নামের প্রথম অক্ষর আর কি, আর খালেদের কে। এখান থেকে মূলত এই ফোর্সগুলোর নামগুলো হয়েছে আর কি। এটাও ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে রয়েছে নিয়মিত অনিয়মিত বাহিনী। তো নিয়মিত বাহিনীর মধ্যে রয়েছে যারা যুদ্ধ, মানে আগে থেকে যারা বিভিন্ন বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল তারা, ঠিক আছে। যেমন এখানে বলা হয়েছে, দেখো যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। অর্থাৎ সেই সময় যারা সেনাবাহিনীতে ছিল তাদের নিয়ে গঠিত বাহিনীটাকে বলা হচ্ছে নিয়মিত বাহিনী। সরকারিভাবে এদের নাম ছিল হচ্ছে MF, ঠিক আছে, মুক্তি ফৌজ, MF। আর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। অনিয়মিত বাহিনীর মধ্যে ছিল হচ্ছে এই সেনাবাহিনীর লোকেরা ছাড়া অন্য যারা ছিল, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, ঠিক আছে, সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয়, তারাই ছিল হচ্ছে অনিয়মিত বাহিনী। তো অনিয়মিত বাহিনীর নাম ছিল হচ্ছে FF, ঠিক আছে, ফায়ার ফাইটার বা ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। এদেরকে হচ্ছে গণবাহিনীও বলা হতো। তার মানে গণবাহিনী, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, এই 3টা কিন্তু একই জিনিস। এরা হচ্ছে সবাই অনিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী। কমিউনিস্ট পার্টির ন্যাপ এর তারপর হচ্ছে ন্যাপ ভাসানী। ছাত্র ইউনিয়নের আলাদা আলাদা গেরিলা দল ছিল। গেরিলা দল মানে হচ্ছে এরাও যুদ্ধ করেছে, তবে এরা মানে চোরাগুপ্তা হামলার মতো চালিয়েছে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ এবং ঘ নম্বরের প্রশ্ন উত্তর করার জন্য। এছাড়া শিক্ষার্থী বন্ধুরা আরও কিছু বাহিনী ছিল, 28 নম্বর পৃষ্ঠা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে আঞ্চলিক বাহিনী। তো বিভিন্ন আঞ্চলিক বাহিনী ছিল। আঞ্চলিক বাহিনীর মধ্যে ছিল হচ্ছে টাঙ্গাইলের কাদিরিয়া বাহিনী, ভালুকার আফসার ব্যাটালিয়ন ছিল, তারপর টাঙ্গাইলের ছিল হচ্ছে বাতেন বাহিনী, গোপালগঞ্জের ছিল হিমায়ত বাহিনী, মানিকগঞ্জের ছিল হচ্ছে হালিম বাহিনী, এরপর মাগুরার ছিল আকবর বাহিনী, সিরাজগঞ্জ পাবনার ছিল লতিফ মির্জা বাহিনী, সুন্দরবন এলাকায় ছিল হচ্ছে জিয়া বাহিনী। এগুলো ছিল হচ্ছে আঞ্চলিক বাহিনী, যারা আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে কাজ করেছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের MCQ এর জন্য, যে শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জ্যাকপট। তাহলে অপারেশন জ্যাকপট এটা কোন পথে ছিল বা কোথায় হয়েছিল? এটা ছিল হচ্ছে নৌপথে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত একটি অপারেশন, যার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। তো এই অপারেশন জ্যাকপট যে পরিচালনা হয় সেদিন কি হয়, একদিনে, ঠিক আছে, একদিনে 10টি এবং মংলা বন্দরে, মানে চট্টগ্রাম বন্দরে হচ্ছে 10টি আর মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা বাহিনীরা, ঠিক আছে। এই মুক্তিযোদ্ধারা একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে।
এইটা পৃথিবীতে খুব বিরল, যে কোনো একটা যুদ্ধে বা কোনো একটা বাহিনীর একদিনে যে এই 60টা জাহাজ ধ্বংস করা, এটা কিন্তু খুব বিরল একটা ঘটনা ছিল। এরপর মুক্তিযুদ্ধে নারীদের অবদান, এইটা তোমাদের এমসিকিউ না, গ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বা। তারা হচ্ছে সরাসরি যদি যুদ্ধে মাঠে নারীরা অংশগ্রহণ না করলেও তারা কি করেছেন, তারা অস্ত্র লুকিয়ে রেখেছেন, মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্য সরবরাহ করেছেন। সর্বোপরি তারা কি করেছেন, যে সেই সময় যুদ্ধের সময় পরিবার আগলে রেখে বাংলাদেশকে টিকিয়ে রেখেছিলেন, ঠিক আছে, নারীরা। তো মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি এবং ডাক্তার সিতারা বেগমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তাহলে বীর প্রতীক খেতাবে দুইজন নারী আছেন, একজন হচ্ছে তারামন বিবি আর 2 নম্বর হচ্ছে ডাক্তার সিতারা বেগম। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে নারী বীর প্রতীক হচ্ছে দুইজন, তারা হচ্ছেন তারামন বিবি এবং সিতারা বেগম। তো তোমরা হচ্ছে এইটা মনে রাখার সুবিধাটা হচ্ছে সিতারাটাই মনে রাখবা, সিতারা, ঠিক আছে, সিতারা, এই যে সিতারা থেকে তারা আসবে কিন্তু, যে সিতারা, তাহলে সিতারা বেগম আর হচ্ছে তারা মন, দুটো একসাথে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সীতা থেকে হচ্ছে তোমরা এটা মনে রাখতে পারো, তারামন আর সিতারা বেগম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর তোমাদের এই পৃষ্ঠার সব শেষে যেটি রয়েছে, পাঠ 7, মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি। তো মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি দেখো, যেটি বলছে যে সেই সময় বাংলাদেশে কত লোক ছিল, 7.5 কোটি লোক ছিল। তারা প্রায় সকলে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তবে কিছু লোক ছিল তারা হচ্ছে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, দেশবাসীর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো তাদের দ্বারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন সংগঠন তারা গড়ে তুলেছিল, যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করত। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি পরের ভিডিওতে তোমাদের এখানে পাঠ 8 থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব। আশা করছি তোমরা পরের ভিডিওটি অবশ্যই দেখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।